শুভেচ্ছা সবাইকে। শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের অর্থ শিল্প বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন এই সময়ের অর্থনীতি। আর অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সুরভি আলম। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে দর্শক দেখে নেওয়া যাক কি থাকছে আমাদের এই পর্বে। জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের বিপুল সম্ভাবনা, ৫,০০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে সরকার। গার্মেন্টসের বাতিল ঝুট পাল্টে দিয়েছে বগুড়ার আদমদীঘি উপজেলার শাওইল গ্রামের মানুষের ভাগ্য। এবং থাকছে পুঁজিবাজারের বিশ্লেষণ সহ অর্থনীতির নানা খোঁজ খবর। জাহাজ নির্মাণ শিল্পে প্রতি বছর আন্তর্জাতিক বাজার $400 বিলিয়ন, যার ৯৫% নিয়ন্ত্রণ করে দক্ষিণ কোরিয়া, চীন ও জাপান। বাকি ৫% বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, তাইওয়ান ও ভিয়েতনামের দখলে। অথচ এসব দেশের তুলনায় বাংলাদেশের উৎপাদন খরচ কম। জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের রয়েছে বিপুল সম্ভাবনা। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার গঠন করছে ৫,০০০ কোটি টাকার বিশেষ তহবিল। ২০০৮ সালে ডেনমার্কে অত্যাধুনিক কন্টেইনার স্টেলা মরিস নামে প্রথম আধুনিক জাহাজ রপ্তানি করে বাংলাদেশ। এরপর থেকে সামনে এগিয়ে চলে এ খাতটি। গত কয়েক বছরে দেশের শিপইয়ার্ডগুলো ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বেশ কয়েকটি দেশে ৪০টি জাহাজ রপ্তানি করে, যা থেকে আয় হয়েছে $১৮০ মিলিয়ন। বর্তমানে চট্টগ্রাম, খুলনা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলায় ২০টি আন্তর্জাতিক মানসম্পন্ন ও স্থানীয় মানের ১০০টি শিপইয়ার্ড ও ডকইয়ার্ড রয়েছে। এসব ইয়ার্ড থেকে নির্মিত এমভি আনসু, অফশোর পেট্রোল ভেসেল দৌড়িয়া, জীবন সংগ্রামের মতো বড় বড় সমুদ্রগামী জাহাজ আজ চলাচল করছে ডেনমার্ক, জার্মানি, মোজাম্বিক, নরওয়ে, কেনিয়া সহ বিশ্বের অনেক দেশে। রপ্তানি বাড়ায় ক্রমেই অর্থনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জাহাজ নির্মাণ খাত। বছরে এ খাতে এখন আয় প্রায় $১ বিলিয়ন। এই শিল্পকে টেকসই ও শক্তিশালী করতে চলতি বছর জাহাজ নির্মাণ শিল্প উন্নয়ন নীতিমালা ২০২১-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নীতিমালায় ২০২৬ সালের মধ্যে জাহাজ রপ্তানি থেকে বার্ষিক $৪ বিলিয়ন আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বর্তমানে প্রায় ৩০,০০০ দক্ষ কারিগর এ শিল্পের সাথে জড়িত থাকলেও নীতিমালায় এ সংখ্যা লক্ষাধিক ছাড়িয়ে যাওয়ার আশা করা হচ্ছে। জাহাজ নির্মাণকে আজকে টেকসই করতে হবে। অধিক বিনিয়োগ ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে ২০২৬ সালের মধ্যে জাহাজ রপ্তানি খাতের অবদান $৪ বিলিয়ন উন্নীতকরণ, এটা হলো আমাদের উদ্দেশ্য। নীতিমালায় বলা হয়, অভ্যন্তরীণ নৌ চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজারে এ শিল্পের প্রসার বৃদ্ধি সহ এ শিল্পকে এগিয়ে নিতে উদ্যোক্তাদের সর্বোচ্চ ৪% সুদে ২৫ বছর মেয়াদী ঋণ সুবিধা প্রদান করা হবে। গঠন করা হবে ৫,০০০ কোটি টাকার বিশেষ তহবিল। পাশাপাশি ব্যাংকিং সুবিধা সহ এলসির জন্য মজুত রাখা হবে ৪০০ থেকে ৫০০ কোটি টাকার নন ফান্ডেড সঞ্চিত তহবিল। যে বঙ্গোপসাগর যে সুবিধাগুলি আছে আমাদের, যেটা নতুন আমরা যে জায়গাটা দিয়েছি তালতলি, বিশাল জায়গা আছে, সেখানে তো অলরেডি আমাদের চলছে, যেটা কনসালটেন্টরা আছে তারা করা আছে। আমরা এইসব সকল সুবিধাই আমরা তাদেরকে দিচ্ছি। ব্যাংকিং যে সুবিধা আছে সেগুলিও তারা যারা দেশীয় আছে সেখানে জয়েন্ট ভেঞ্চারে যদি করে তারা দে উইল গেট দ্য সেম ফ্যাসিলিটিস। এটা শুধু তারা, আবার বাইরের ইনভেস্টমেন্ট যারা আছে তারাও পাবে, এফডিআই হবে, ডাইরেক্ট ইনভেস্টমেন্টও হবে। যে সময় বিদেশ থেকে বাংলাদেশে জাহাজ আমদানি করা হতো, সেইখানে বাংলাদেশ থেকে বিদেশে জাহাজ রপ্তানি করা হবে, এরকম একটা উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ গ্রহণ করছে বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাবে, জাহাজ শিল্পকে আরো ত্বরান্বিত করবে। দেশীয় জাহাজ শিল্পের বিকাশে ১০০ মিটার দৈর্ঘ্যের নিচে সকল ধরনের জাহাজ আমদানি নিষিদ্ধ করা হয়েছে। উদ্যোক্তাদের ১০ বছর ট্যাক্স হলিডে আর্থিক প্রণোদনা ছাড়াও এ শিল্পে বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস সহ অন্যান্য সেবা নিশ্চিত করবে সরকার। নতুন নতুন জাহাজের নকশা তৈরির জন্য স্থাপন করা হবে জাহাজ নির্মাণ শিল্প ডিজাইন ইনস্টিটিউট। উন্নত বিশ্বের দেশগুলো এখন জাহাজ নির্মাণ না করে বিভিন্ন দেশ থেকে আউটসোর্সিং করছে। বাংলাদেশ এই সুযোগকে কাজে লাগাতে পারলে ঘুরে দাঁড়াবে এই শিল্প। ফলে পোশাক রপ্তানির পর জাহাজ নির্মাণ শিল্প হতে পারে দেশের রপ্তানি আয়ের দ্বিতীয় শীর্ষ খাত। গার্মেন্টসের বাতিল হওয়া ঝুট পাল্টে দিয়েছে বগুড়ার আদমদীঘি উপজেলার শাওইল গ্রামের মানুষের ভাগ্য। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা এই গ্রাম থেকে ঝুটের তৈরি শীতবস্ত্র সংগ্রহ করে। শাওইল বাজারটিকে সম্প্রসারণের পাশাপাশি কারিগরদের যুগোপযোগী প্রশিক্ষণ ও আরও বেশি ঋণ সহায়তা পেলে শীতবস্ত্র বিদেশে রপ্তানির স্বপ্ন দেখছেন এই অঞ্চলের ব্যবসায়ীরা।
বগুড়া শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে আদমদীঘি উপজেলার শাওইল গ্রামটি যে দেশের গ্রামীণ অর্থনীতিতে এত বড় ভূমিকা পালন করবে তা হয়তো ১৯৮৫ সালের আগে কেউ চিন্তাও করেনি। ১৯৮৫ সাল থেকে শাওইল গ্রামে এই ব্যবসা শুরু হয়। সারা দেশের গার্মেন্টস কারখানা থেকে ঝুট সংগ্রহ করেন এখানকার ব্যবসায়ীরা। আধুনিক যন্ত্রপাতি ছাড়াই তারা এসব কাপড় থেকে সুতা বের করেন এবং সেই সুতা থেকে তৈরি করেন বাহারি ডিজাইনের শীতবস্ত্র, যার মধ্যে রয়েছে কম্বল, চাদর, সোয়েটার, মাফলার, তোয়ালে, কার্ডিগান এবং গামছা সহ নানা ধরনের পোশাক। আগে তাতে কাজ করতাম। এই গার্মেন্টস থেকে নিয়ে আসার পরে গার্মেন্টসে যে গাজীপুরে যেগুলো বিভিন্ন গোডাউন আছে, ওরা গার্মেন্টস থেকে নিয়ে আসার পরে আমরা ওদের কাছ থেকে কিনে নিই। ৪৫, ৫০, ৫৫ এরকম দামে আমরা কেজিতে কিনে নিয়ে আসার পরে এখানে আপনি নিয়ে আসে এগুলো আমরা বাছাই করি, প্রসেসিং করার পরে সেটা আমরা লড়াই করার পরে আমরা এরকম ববিন করি, সুতা ববিন করার পরে এখানে বিক্রি করা হয়। এগুলো আমরা দাম পাই ১৫০, ৬০ এরকম। শাওইল গ্রাম ও এর আশেপাশে প্রায় ১৫,০০০ তাঁত শিল্পে কাজ করেন প্রায় ১.৫ লাখ শ্রমিক। গ্রামের কারিগরদের তৈরি শীতবস্ত্র ও সুতা বিক্রি করতে বাজারে রয়েছে ১২০০-র বেশি দোকান। সপ্তাহে ২ দিন প্রতি রবিবার ও বুধবার শাওইল বাজারে বসে হাট। এ সময় দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসে সুতা এবং কাপড় কিনে নিয়ে যান। প্রতি হাটে লেনদেন হয় প্রায় ১০ কোটি টাকা। আমাদের বাজার এর জায়গা অত্যন্ত কম, ৪২.৫ শতক একটা জায়গার উপরে হাট বসে। এখানে যদি একটা ভালো একটা শেড করে দেওয়া যেত বা ২ তলা বা ৩ তলা একটা ভবন করে দেওয়া যেত, যেখানে তাঁতিরা তাদের কাপড় নিয়ে বসে বিভিন্ন পাইকারির কাছে ভালোভাবে বিক্রি করতে পারতো। তাছাড়া খোলা আকাশের নিচে যখন বৃষ্টি হয় তারা তো আর তারা কি নিয়ে আসছে এটা তো বোঝাই যায় না। এই বাজারে একটা শেড সহ এই বাজারের যে রাস্তা, এটা প্রশস্তকরণের ব্যবস্থা করার। একসময় এই অঞ্চলের মানুষ অভাব অনটনে দিন পার করত, এখন সবাই সচ্ছল। ঝুট কাপড়ের ব্যবসা এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। সকাল ৮টার সময় আসা হয়, আসরের নামাজের সময় চলে যাওয়া হয়। এই করে আমরা ৮ ঘন্টা ডিউটি করি। এই কাজটা আসে অনেক মানুষ গ্রাম বেড়ে খেছে, অনেক মানুষের দিন পথ চলেনি, খায়ে না খায়ে দিন গেছে। আর এই কাজে আসে অনেক মানুষের সুবিধা হয়েছে। আমার সংসারের মানুষ ৫ জন। আমার সংসার এই সুতা বাছার কাজ দিয়ে চলে। বস্তা বাইর করি, করে বস্তা ঢালে দেয়, এরকম করে বস্তার ভিতর থেকে বাইর করি। বস্তার ভিতর থেকে বাইর করে আমরা এরকম পরিশ্রম করি। যেই সুতা সেই দিকে দেই, কালারে ভাগ ফালাইলে সেলে সুতে পরিশ্রম হলে আনতাম। গ্রামের মধ্যে আবার সব লাটাই করে লিয়ে যায়, তারা লাটাই করে সেলে আবার বিক্রি হয় বাজারে। তারা বিভিন্ন কাপড় বোনায়। শাওইল গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীদের উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সরকারের SME ফাউন্ডেশন। স্বল্প সুদে ঋণ সহায়তা দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এই ঋণ সহায়তার পরিমাণ আরও বাড়ানো এবং তাঁত শিল্পের কারিগরদের উন্নত প্রশিক্ষণের আহ্বান জানান সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এই ব্যাংক যখন এখানে চালু হয় তখন আমি লোন করছি। আমার চাওয়া ছিল ১০ লক্ষ টাকা। SME ফাউন্ডেশন আমাকে ৩ লক্ষ টাকা দেয়। ৪ লাখ টাকা দিছে। ৪ লাখ টাকা ঋণ দেওয়ার পর আমার ব্যবসা এখন বর্তমানে সচ্ছলভাবে চলতেছে। SME ফাউন্ডেশন আমাদেরকে আসা কয়েকটা ট্রেনিং করানোর পরে বলে যে তোমাদের ব্যবসা করতে যদি অসুবিধা কারো হয়ে থাকে তাহলে এই ব্যাংকের মাধ্যমে তোমরা যোগাযোগ করো, আমরা তোমাদের হেল্প করব। তো সেই হিসাবে আমরা মনে করেন যে ব্যাংক থেকে হেল্প পাইছি। আমি ১০ লাখ টাকা নিছি, ওখান থেকে নিয়ে ব্যবসা শুরু করছি। ইনশাল্লাহ মোটামুটি ব্যবসার অবস্থান ভালো। আমাদের মেন সমস্যা হচ্ছে পুঁজিতে আমরা খুবই দুর্বলতা। এই পুঁজির কারণে আমরা ব্যবসাটা প্রসার করতে পারি না। আমার ৬ জন শ্রমিক খাটে এখানে, তাদেরকে বেতন দিতে হয়, তাদেরকে দিয়ে তারপরে তো আমার যাই ২ টাকা হয়, আমার পরিবার চলা লাগবে। পুঁজি না থাকলে রুজি হয় না। সম্ভাবনাময় এই শিল্পের উন্নয়নে তাঁতিদের যুগোপযোগী প্রশিক্ষণের পাশাপাশি ঋণ সহায়তা বাড়ানো হবে বলে জানান SME ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক। ডিজাইন সহ আরও এটাকে কীভাবে ডেভেলপ করা যায়, আমরা নিয়মিত একটা প্রশিক্ষণের ব্যবস্থা করব এবং ভালো ডিজাইনার দরকার হলে বেশি পয়সা দিয়ে আমরা ডিজাইনারদেরকে এখানে পাঠাবো, অথবা এখান থেকে সিলেক্ট করে যারা একটু ভালো করছে তাদেরকে আমরা ঢাকায় নিয়ে ট্রেনিং দেবো। এই অ্যাকচুয়ালি ডিজাইনের বিষয়টা। এখানে কিন্তু আপনাকে ডিজাইন যদি খুব ভালোভাবে উন্নীত করা না যায়, চমকপ্রদ করা না যায়, তাহলে হায়ার ক্লাস বা হায়ার এন্ডের কাস্টমারদেরকে কিন্তু অ্যাট্রাক্ট করা মুশকিল হয়ে যাবে। তাহলে খুব একটা লাভ হবে না। আমরা ইনশাল্লাহ সেটা করব। ক্লাস্টার ভিত্তিক আমরা একটা মেলা করব।
যেমন এই ক্লাস্টারের এই সম্ভাবনাটা সারা দেশের জাতির কাছে তুলে ধরা, জানানো যে আপনারা দেখেন কত সুন্দর কাজ করতেছে ফেলনা জিনিস থেকে। তো এইটা যদি আমরা সারা জাতিকে জানাতে পারি, আমার ধারণা মার্কেট তাদের পেতে কোনো একটা সমস্যা হবে না। লোনের যে সমস্যাটা এখন দেখেন, এতদিন পর্যন্ত কিন্তু আমরা সেই আবার গোড়ার কথায় যেতে হয় যে 2006-07 সালে 200 কোটি টাকা দিয়ে এসএমই ফাউন্ডেশন শুরু, সেই টাকার ইনকাম থেকে আমাদের চলতে হচ্ছে। মেইন 200 কোটি টাকার মধ্যে হাত দেওয়া যাবে না, ওই টাকা ইনভেস্ট করে তার ইনকাম থেকে আমাকে খরচ চালাইতে হচ্ছে, ট্রেনিং করতে হচ্ছে, মেলা করতে হচ্ছে, সবই এর মধ্যে। সেই ক্ষেত্রেই আমরা এই পর্যন্ত মাত্র 114 কোটি টাকার মতো বিতরণ করতে পেরেছি আমাদের লাভের টাকা থেকে। এখন একটা ভালো সুযোগ যেহেতু আসছে, সরকার প্রণোদনা হিসেবে আমাদের 300 কোটি টাকা দিচ্ছে, আমরা আশা করছি যে এখন আমরা বেশি পরিমাণ দিতে পারবো। শাওইল বাজারে বছরে প্রায় 400 কোটি টাকার মতো লেনদেন হয়। এখানকার পণ্য চীন, নেপাল, ভুটান, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে পরোক্ষভাবে রপ্তানি হয়। এই অঞ্চলের ব্যবসায়ীরা এখন স্বপ্ন দেখছেন সরাসরি তাদের পণ্য রপ্তানি করার। দর্শক, এবার এক নজরে দেখে আসি দেশ বিদেশের পুঁজিবাজারের সর্বশেষ আপডেট। শুরুতেই জানাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের আপডেট। যেমনটি দেখা যাচ্ছে, সূচকটি বেশ কিছুদিন মাইনর ডাউন ট্রেন্ডের মধ্যে ছিল, তবে সপ্তাহ শেষে সূচকটি রিটেস্ট করে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই অবস্থায় সূচকটি আগামী কিছুদিন ঊর্ধ্বমুখী প্রবণতায় থেকে 5720 পয়েন্টের কাছাকাছি অবস্থান করার সম্ভাবনা আছে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 5789 এবং সর্বনিম্ন 5545 পয়েন্ট স্পর্শ করে। এ পর্যায়ে দেখে নেওয়া যাক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অবস্থা। অনেকটা একই দৃশ্য দেখা যাচ্ছে CSEX সূচকটির। এটিও মাইনর ডাউন ট্রেন্ডে অবস্থান করছে গত বেশ কিছুদিন। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 10,130 এবং সর্বনিম্ন 9,724 পয়েন্ট স্পর্শ করে। এবারে নজর দেওয়া যাক দেশের বাইরের গুরুত্বপূর্ণ কয়েকটি পুঁজিবাজারের দিকে। প্রথমেই দেখে নিচ্ছি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ কম্পোজিট ইন্ডেক্স। নিউ ইয়র্ক কম্পোজিট সূচকটি গত সপ্তাহে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও তার আগের সপ্তাহের 15,107 পয়েন্টের রেসিস্ট্যান্স ক্রস করতে পারেনি। ধারণা করা যায় এ সপ্তাহেও সূচকটি এই পয়েন্ট ক্রস করতে না পারলে এখান থেকে রিটেস্ট করে নিম্নমুখী প্রবণতায় যেতে পারে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 15,064 এবং সর্বনিম্ন 14,333 পয়েন্ট স্পর্শ করে। এবারে দেখে নেওয়া যাক চীনের প্রধান পুঁজিবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্সের দিকে। গত সপ্তাহের আগের সপ্তাহেও সাংহাই কম্পোজিট সূচকটি তাদের স্ট্রং সাপোর্ট লাইনটি ক্রস করে নিম্নমুখী প্রবণতায় প্রবেশ করে এবং গত সপ্তাহেও সাইড ওয়েজ থাকতে দেখা গেছে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 3,548 এবং সর্বনিম্ন 3,448 পয়েন্ট স্পর্শ করে। সর্বশেষ দেখে নেওয়া যাক ভারতের প্রধান পুঁজিবাজার বম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সটি। গত সপ্তাহে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। সূচকটি ৪৯,৮০৯ পয়েন্টের শক্ত রেসিস্ট্যান্স ক্রস করে কিছুদিন ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল। আগামী কিছুদিন মার্কেটে মাইনর ডাউন ট্রেন্ডে থাকলেও আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় যাওয়ার সম্ভাবনা আছে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ ৫০,১৩৯ এবং সর্বনিম্ন ৪৬,২৮৩ পয়েন্ট স্পর্শ করে। দর্শক, এবার দেখে আসি এ সপ্তাহের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও স্বর্ণবাজার। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কম্পিউটার ও ড্রাইভিংয়ে প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থান তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় এই কর্মসূচির মাধ্যমে প্রাথমিকভাবে সুবিধাবঞ্চিত 7,000 নারী পুরুষকে 21 দিনব্যাপী প্রশিক্ষণ দিয়ে কর্মদক্ষ করে তোলা হবে। দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন শীর্ষক এই প্রকল্পের আওতায় 7,000 প্রান্তিক জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে পটুয়াখালী, ভোলা, জামালপুর, লালমনিরহাট এই 4 জেলার 25টি উপজেলার 260টি ইউনিয়নে দারিদ্র্য সীমার নিচে বসবাসরত নারী পুরুষদের এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। সম্প্রতি পটুয়াখালী জেলার 6টি উপজেলায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রশিক্ষণার্থীরা জানান, এই প্রশিক্ষণ নিয়ে তারা স্বাবলম্বী হয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে পারবেন, পাশাপাশি ভূমিকা রাখতে পারবেন দেশের অর্থনীতিতে।
আমি এখান থেকে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হতে চাই এবং আমার আশপাশে যারা আছে যাদের আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে যতটা সম্ভব সার্বিকভাবে সহযোগিতা করব। অনেক দরকার ছিল প্রশিক্ষণটা করার, এজন্য মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোক্তা নিয়েছে এই উদ্যোক্তা হিসেবে আমি কাজ করতে ট্রেনিং করে স্বাবলম্বী হতে চাই এবং পাশাপাশি অনেক মানুষকে উৎসাহী করতে চাই। আমরা যে ট্রেনিংটা খুব ভালো হয় এই জন্য আমি খুব যথেষ্টভাবে চেষ্টা করব, সাধ্য চেষ্টা করব 21 দিনের ভিতরেই যে আমি এই প্রশিক্ষণটা শিখতে পারি। কোনো কাজ না পাই একটা অটো কিনে তাহলে চালাতে পারবো, তার জন্য আমি এই ড্রাইভিংয়ের কাজটা শিখতে চাই। ভালো করে ট্রেনিং দেবো এবং এখান থেকে ট্রেনিং দেওয়ার পরে আমরা অন্য জায়গায় ট্রেনিং প্রাপ্ত হয়ে ভালো ড্রাইভার হয়ে আমরা একটা কর্মসংস্থান ব্যবস্থা করব। সমাজসেবা অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থা GRES প্রকল্পটি বাস্তবায়ন করছে। সংশ্লিষ্টরা জানান, কর্মমুখী শিক্ষার মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে নিয়ে আসাই এই কর্মসূচির মূল লক্ষ্য। এদের প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা আশা করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্নের বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে এবং এই সমস্ত হতদরিদ্র পিছিয়ে পড়া মানুষদেরকে কম্পিউটার এবং ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কর্মদক্ষ হিসেবে গড়ে তোলা আমাদের প্রধানমন্ত্রীর যেমন লক্ষ্য, সেই লক্ষ্যের মধ্য দিয়ে আমরা এই প্রকল্পটি বাস্তবায়ন করতে চাচ্ছি। কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। মানুষকে জনশক্তিতে রূপান্তর করার জন্য সরকারের যে মহতী প্রচেষ্টা, সেই প্রচেষ্টার একটি ক্ষুদ্র অংশ হলো এই প্রকল্প এবং এই প্রকল্পের মাধ্যমে আমাদের যেই হতদরিদ্র জনগোষ্ঠী যাদেরকে প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়েছে তাদেরকে আমরা দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে চাই। সমাজ কল্যাণ মন্ত্রণালয় যেহেতু পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করে, তাদের মধ্যে যাতে দক্ষতা উন্নয়ন ঘটে সেই জন্যই আমাদের এই কর্মসূচি। কারিগরি শিক্ষা যে বৃত্তিমূলক শিক্ষা, সেই শিক্ষার লেসনটাই দিচ্ছি। অর্থাৎ এখান থেকে কেউ ট্রেনিং গ্রহণ করলে কারিগরি বোর্ডের অনুযায়ী তারা প্রশিক্ষণ পাবে। ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হয় সবাই ড্রাইভিং লাইসেন্স পাবে এবং যারা কম্পিউটার প্রশিক্ষণ করবে তাদেরও কাজের সুযোগ সৃষ্টি হবে। এই কর্মসূচির আওতায় 4000 জনকে ড্রাইভিংয়ে এবং 4000 জনকে কম্পিউটারে প্রশিক্ষণ দিয়ে কর্মদক্ষ হিসেবে গড়ে তোলা হচ্ছে। প্রশিক্ষণার্থীরা সরকার কর্তৃক নির্ধারিত হারে ভাতা ও সনদপত্র পাবেন। এবারে বিশ্ব অর্থনীতি প্রসঙ্গ। 2020 সালে তৃতীয় চতুর্থ প্রান্তিকে বিশ্বের অধিকাংশ অর্থনীতি ঘুরে দাঁড়ায়। পণ্য উৎপাদন প্রায় স্বাভাবিক পর্যায়ে চলে আসে, কিন্তু সেবা বাণিজ্যে সেই চিত্র দেখা যাচ্ছে না। বিশ্ব বাণিজ্য সংস্থার এক প্রতিবেদনে দেখা গেছে, নভেম্বর মাসে বৈশ্বিক সেবা বাণিজ্য 2019 সালের একই সময়ের তুলনায় 16% কম ছিল। গত বছরের শেষ প্রান্তে বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ও তৃতীয় ঢেউ শুরু হয়। তার প্রভাবে আবারও লকডাউন দিতে বাধ্য হয় অনেক দেশ। ভ্রমণ ও চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপিত হয়। 2021 সালের প্রথম মাসেও সেই ধারাবাহিকতা বজায় ছিল। তার জেরে সেবা বাণিজ্য হ্রাস পেয়েছে বলে মনে করছে বিশ্ব বাণিজ্য সংস্থা WTA। যুক্তরাষ্ট্র, চীন, ভারত সহ বিশ্বের প্রায় সব বড় দেশের সেবা রপ্তানি নভেম্বর মাসে হ্রাস পেয়েছে। ভারতের কমেছে 5%, চীনের 1%, যুক্তরাষ্ট্রের 24%। এছাড়া বড় অর্থনীতির মধ্যে সবচেয়ে বেশি কমেছে অস্ট্রেলিয়ার 37%। এরপর রাশিয়ার কমেছে 31%, যুক্তরাজ্যের 15% ও জার্মানির 7%। ব্যাপারটা হলো, পণ্য না হলে মানুষের চলে না, তাই পণ্য বাণিজ্য দ্রুতই ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু ভ্রমণ নিষেধাজ্ঞা সহ অর্থনীতির ধীর গতির কারণে সেবা বাণিজ্যের চাহিদা সেভাবে বাড়ছে না। সেবা খাতের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভ্রমণ। 2020 সালের তৃতীয় প্রান্তিকে আগের বছরের চেয়ে এই খাত সংকুচিত হয়েছে 68%। 2020 সালের তৃতীয় প্রান্তিকে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে আন্তর্জাতিক ভ্রমণকারীদের ব্যয় ছিল আগের বছরের একই সময়ের তুলনায় 88% কম, এশিয়া ও আফ্রিকা অঞ্চলে 80%, উত্তর আমেরিকায় 78% আর ইউরোপে 55%। গ্রীষ্মকালে ইউরোপে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল হলে তৃতীয় প্রান্তিকে সামান্যই ঘুরে দাঁড়ায় ভ্রমণ খাত। নির্মাণ, বিনোদন, আইনি, আর্থিক। নভেম্বরে সেবা খাতের এসব জায়গায় সংকোচন হয়েছে। বলা যায় এগুলোর গতি অসম, কখনো একটু বাড়ছে, কখনো বা কমছে। এগুলোর অধিকাংশ উপখাত সংকুচিত হয়েছে। তবে কম্পিউটার সেবার উল্লেখযোগ্য সম্প্রচারণ হয়েছে। বিশ্বের প্রায় সবখানেই নির্মাণ কাজ
বন্ধ হয়ে গেছে। সে কারণে এই খাতের সংকোচন হয়েছে 16%। 39টি দেশের তথ্যের ভিত্তিতে এই হিসাব করেছে WTA। অক্টোবরের তুলনায় অবশ্য কিছুটা ভালো। মে মাসে সংকোচন হয়েছিল 18%। দর্শক, এবার এক নজরে দেখে আসি অর্থনীতির আরও কিছু খোঁজ খবর। করোনা পরিস্থিতির উন্নতি হলেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। সচিবালয় বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির কাছে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই কথা জানান। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বাণিজ্যমন্ত্রীর কাছে এই এক্সিবিশন সেন্টার হস্তান্তর করেন। বাণিজ্যমন্ত্রী জানান, এখন থেকে বাণিজ্য ও রফতানি সংক্রান্ত সব মেলা এই এক্সিবিশন সেন্টারে আয়োজনের পরিকল্পনা রয়েছে সরকারের। পূর্বাচল নতুন শহরে 20 একর জমির উপর নির্মিত চায়না বাংলাদেশ এক্সিবিশন সেন্টার নির্মাণে ব্যয় হয়েছে 1,303 কোটি 50 লাখ টাকা। এর মধ্যে চীনের অনুদান 625 কোটি 70 লাখ টাকা। চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন এক্সিবিশন সেন্টারটি নির্মাণ করে। টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সরকার পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ে তোলার উপর গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। ভার্চুয়াল প্ল্যাটফর্মে শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে নতুন জাতীয় শিল্পনীতি 2021 প্রণয়নের লক্ষ্যে অংশীজন পরামর্শ কর্মশালায় তিনি এই কথা বলেন। শিল্প সচিব KM আলী আজমের সভাপতিত্বে কর্মশালায় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, MCCI, DCCI, BWCCI, BCCI, FBCCI নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। শিল্পমন্ত্রী বলেন, নতুন জাতীয় শিল্পনীতি 2021 প্রণয়নে শ্রমিকদের স্বার্থ উদ্যোক্তা উন্নয়নের উপর সর্বাধিক গুরুত্ব প্রদান করা হবে। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বের ফলে প্রতিবেশীর সঙ্গে সীমানা বিরোধ মিটিয়ে বঙ্গোপসাগরে 1,18,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সীমাহীন সম্পদের উপর বাংলাদেশের সার্বভৌম অধিকার সুপ্রতিষ্ঠিত হয়েছে, যার ফলে বাংলাদেশের সামনে খুলে গেছে সুনীল অর্থনীতির অন্তহীন সম্ভাবনার স্বর্ণদুয়ার। রাজধানীর একটি হোটেলে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে নৌ পরিবহন মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধুর দর্শন ও সুনীল অর্থনীতি শীর্ষক এক সেমিনারে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড গহর রিজভী একথা বলেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মিসবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ খুরশিদ আলম সেমিনারে বক্তৃতা করেন। এর আগে সোনার বাংলায় সুনীল স্বপ্ন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। দর্শক, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? আশা করি ভালো লেগেছে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে জানাতে নিশ্চয়ই ভুলবেন না। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক এই সময়ের অর্থনীতি, কক্ষ নম্বর 3006, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেল করতে পারেন এই সময়ের অর্থনীতি @gmail.com এই ঠিকানায়। এছাড়া ভিজিট করতে পারেন বিটিভির ফেসবুক পেজে বাংলাদেশ টেলিভিশন -বিটিভিতে। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে অর্থনীতির নানা আয়োজন নিয়ে। সবাই সুস্থ ও নিরাপদে থাকুন আর করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। খোদা হাফেজ।